12টা কিংবা 1টা বাজে। কাজল জানালা দিয়ে জোনাকি পোকা দেখছে, আর কানে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। কয়েকটা জোনাকি পোকা ওর রুমে এসে উকি দিয়ে আবার চলে যায়। কাজল তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু ধরে না, কারণ ওর কাছে জোনাকি পোকা ধরতে নয়, দেখতেই বেশ ভালো লাগে। এর মধ্যে হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টি দেখে কাজল বেশ রেগে যায়। এমন নয় যে ওর বৃষ্টি পছন্দ নয়, ও বৃষ্টি খুব পছন্দ করে, কিন্তু অসময়ে বৃষ্টি একদমই পছন্দ করে না। ও ভুরু কুঁচকে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করে, কিন্তু কি বিড়বিড় করে সেটা স্পষ্ট বোঝা যায় না। এরপরে ও একরাশ বিরক্ত নিয়ে জানালা বন্ধ করে দেয়। জানালা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে। খানিকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা কাজল ওর কোলবালিশ শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু প্রতিদিনের কোলবালিশ জড়িয়ে ধরা আর আজকের কোলবালিশ জড়িয়ে ধরার মধ্যে ও ঘুমের ভিতরে অনেকটাই পার্থক্য অনুভব করছে। ওর কেন জানি মনে হচ্ছে আজকে তুলোর তৈরি কোলবালিশও জড়িয়ে ধরেনি, বরং নরম মাংসে তৈরি কোনো মানবের শরীর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কেন এরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর? সত্যি কি তাহলে কোনো মানব ওকে জড়িয়ে ধরেছে, নাকি নিছক কল্পনা? এটা না, কল্পনাই হয়তো বা হবে। যার পৃথিবীতে খোঁজ নেওয়ার মতো একটা মানুষ নেই, তাকে আবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাবে কোনো এক মানব। এটা সত্যি হাস্যকর ওর কাছে। ঘুমের মধ্যে এসব ভেবে ওর ঠোঁটের কোণে তুচ্ছ একটা হাসির রেখা ফুটে ওঠে, আর ও ওর কোলবালিশ আরো শক্ত করে চেপে ধরে। এবার ও অনুভব করে যে ওর কোলবালিশ ভিজে স্যাঁতস্যাঁতে। কোলবালিশ এরকম ভিজে কেন? কোলবালিশ কি আবার হিসু টিসু করে নাকি? না, কোলবালিশ তো জড় পদার্থ, তো হিসু করা তো প্রশ্নই ওঠে না। নাকি ও হিসু করে দিয়েছে? না না না, এটা তো একদমই সম্ভব নয়, কারণ ও তো বিছানায় হিসু করার বয়স অনেক আগেই পার করে দিয়েছে। তাহলে ওর কোলবালিশ ভিজে কেন? এর মধ্যে কোলবালিশ থেকে গরম নিঃশ্বাস ওর নাকের উপরে পড়ে। গরম নিঃশ্বাস পড়ার সাথে সাথে ওর টনক কিছুটা নড়ে ওঠে। না, এটা কোনো কোলবালিশ হতে পারে না, কিছু তো একটা আছে। ও আর কিছু ভাবে না, তাৎক্ষণিক চোখ খুলে তাকায়, আর চোখ মেলে যা দেখে ওইটা দেখে ওর চোখ কপালে না, সোজা আসমানে চলে যায়। এটা কোনো প্রাণহীন নরম কোলবালিশ নয়, এটা রক্তে মাংসে গড়া একটি সুদর্শন পুরুষের শরীর, যার সম্পূর্ণ দেহ রক্ত বৃষ্টিতে ভেজা। বিশেষ করে তার মাথা সম্পূর্ণ রক্তাক্ত হয়ে আছে। রক্তের কারণে সাদা কবরের বালিশ টকটকে লাল রং ধারণ করেছে। এই অবস্থা দেখে কাজল ভয়ে ছেলেটাকে এক ঝাটকায় সরিয়ে দেয়, আর এক লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে পড়ে। ও রুমের চারপাশে চোখ বুলাতে থাকে। দরজা জানালা সব বন্ধ, তাহলে ছেলেটা আসলো কিভাবে? হঠাৎ ওর চোখ পড়ে সিলিং এর দিকে। ওর চাল সিলিং সম্পূর্ণ ভেঙে রয়েছে, মনে হচ্ছে আসমান থেকে বিশাল এক পাথরের খণ্ড ওর চালের উপরে ফেলেছে। এবার ওর বুঝতে বাকি হয় না ছেলেটা ওর রুমে কিভাবে এসেছে, কিন্তু ছেলেটা কে, কোথায় থেকে এসে ওর রুমে পড়েছে, কেনই বা এসেছে? এসব প্রশ্ন কাজলের মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করে ওর মনে পড়লো যে না, এসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই। ছেলেটার অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে সবার আগে ওকে হসপিটালে নিতে হবে, নয়তো বাঁচানো সম্ভব হয়ে উঠবে না। কিন্তু কিভাবে নিবে? মহল্লার সবাইকে কি জানাবে? তারা সবাই মিলে হসপিটালে নিয়ে যাবে? না, মহল্লার মানুষদের জানানো সম্ভব নয়, কারণ তারা ওর নামে মনের মতো বদনাম রটিয়ে তারপরে ছেলেটাকে হসপিটালে পাঠানো যায় কিনা সে কথা ভাববে। তাহলে কি করবে? পুলিশ ডাকবে? পুলিশকে জানাবে? না না না, এটাও করা যাবে না, কারণ বর্তমানে যে পুলিশ, ওরা তালকে তিল বানিয়ে দেবে, পুলিশ কেস হয়ে যাবে, তাছাড়া টাকা পয়সা অনেক কিছু খরচ হবে। ও অযথা ঝামেলা জড়াতে চায় না, কিন্তু কি করবে? এভাবে তো ছেলেটাকে মরতে দেওয়া যায় না, কিছু তো একটা করতে হবে। ভয় দুশ্চিন্তা ওর মাথাকে সম্পূর্ণ ঘিরে ধরেছে। ও হাত দিয়ে বারবার ওর চুল নাড়ছে, আর একের পর এক ভয়ের ঢোক গিলে যাচ্ছে। কিছুক্ষণ ভাবার পরে ও ওর বান্ধবী আরোহীর কাছে কল দেয়। কল দিয়ে ওকে সবকিছু জানায়। আরোহীও বলে যে পুলিশকে যেন কোনো মতেই না জানানো হয়, আর মহল্লার মানুষকে তো ভুল বশত নয়, এতে ভালোর বিপরীত খারাপ হবে। ছেলেটাকে তো বাঁচানো যাবেই না, বরং ও উল্টো ফেসে যাবে। ওকে ভয় পেতে আর টেনশন করতে নিষেধ করে। এ কথা বলে আরোহী কল কেটে দেয়, আর 10-15 মিনিটের মধ্যেই ওর বাসায় এসে উপস্থিত হয়। আরোহীও এসে এই অবস্থা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। ভয়াত্মক দৃষ্টিতে কাজলের দিকে তাকিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে। আমি কিছুক্ষণ আগে চেক করে দেখছি। ও আচ্ছা, তো ছেলেটা কখন পড়ছে তোর চাল ভেঙে খাটের উপরে? আমি জানি না কখন পড়ছে। তুই কি এলিয়েন? আজ তো একটা মানুষ তোর চাল ভেঙে খাটের উপরে পড়ছে, আর তুই জানোস না কখন পড়ছে? তুই কি সত্যি মানুষ? আরে গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়া, এমনিতে অনেকদিন ধরে ঘুম হয়নি, তাই গভীর ঘুমে পড়ে গিয়েছিলাম। তাছাড়া কালকে যেই বজ্রপাত হয়েছে, বজ্রপাতের শব্দ, টিনের শব্দ,
আমি কিছু বুঝতে পারিনি। কই বজ্রপাতের শব্দ আর কই হচ্ছে টিন ভেঙে একটা আস্ত মানুষ পড়ার শব্দ। আচ্ছা বাদ দে না এসব, এখন কি করব সেটা বল। শোন, আমি আমার হাজবেন্ডের বসের গাড়ি নিয়ে আসছি। সে 2 দিনের জন্য গ্রামের বাড়িতে গেছে, আর তার গাড়ি আমার হাজবেন্ডের কাছে ছিল। যাই হোক, ওই গাড়িতে করে হসপিটাল নিয়ে যাব। এখন প্রায় 8:30 বেজে গেছে। এই বাসায় কেউ নেই, যে যার কাজে চলে গেছে। তাই সতর্কতার সহিত যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপরে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাব। বুঝলাম, কিন্তু নিয়ে যাব কি করে? ও হ্যাঁ, সেই ব্যবস্থা আমার কাছে আছে। আমি আমার শাশুড়ি হুইল চেয়ার নিয়ে আসছি, ওইটাতে করে নিয়ে যাব। কি, তুই আন্টির হুইল চেয়ার নিয়ে আসছিস? তো আন্টি চলাফেরা করবে কি দিয়ে? সে কথা তোকে ভাবতে হবে না। আমার শাশুড়ি প্রায় 10টা-11টা পর্যন্ত ঘুমায়। এতক্ষণে ওকে হসপিটালে ভর্তি করে আবার হুইল চেয়ার বাসায় দিয়ে আসতে পারবো। তুই এখন এসব কথা বাদ দিয়ে ছেলেটাকে ধর, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ও হ্যাঁ, তাড়াতাড়ি চলো। কাজল যে বাসায় থাকে সে বাসায় কেউ কারো পরিবার নিয়ে থাকে না। এখানে সবাই কর্মজীবী, তাই এই বাসায় সবাই 8:30 বাজলেই যে যার কাজে চলে যায়। কাজল আর আরোহী ছেলেটাকে খুব কষ্ট করে হুইল চেয়ারে বসায়। এরপরে খুব সতর্কতার সহিত ওকে নিয়ে যেতে থাকে। কাজলদের বাসা দোতলা, ও 2য় তলার কর্নারে কড়ই গাছের পাশের রুমটাতে থাকে। নিচতলার ছাদ ইটবালি দিয়ে দেওয়া হলেও উপরতলার ছাদ টিন দিয়ে দেওয়া। রুমের ভিতর থেকে টিন যাতে দেখা না যায় আর রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য টিনের নিচে আবার সিলিং দেওয়া হয়েছে, যেন দেখলে বোঝা যায় যে উপরে টিন দিয়ে নয় বরং ইটবালু দিয়ে ছাদ দেওয়া হয়েছে। যাই হোক, এরপরে ওরা 2 বান্ধবী খুব সাবধানে ছেলেটাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। ডক্টররা ছেলেটাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, আর ওরা 2 বান্ধবী হসপিটালের বারান্দায় টেনশনে পাইচারি করতে থাকে। কাজল তো যেন টেনশনে সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। কাজলের অবস্থা দেখে আরোহী কাজলের কাঁধে আলতো করে হাত দিয়ে বলে, বেশি চিন্তা করিস না, কিচ্ছু হবে না। চিন্তা কি কেউ সাধে করতে চায়? এমনিতেই বিপদে শেষ নেই, তার উপরে। আরে ভাবি, এত বেশি চিন্তা করো না। যত চিন্তা করবে ততই বিপদ ঘিরে ধরবে। তাই চিন্তামুক্ত থাকো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওদের দুজনের কথাবার্তা শুনে পাশের থেকে একজন ভদ্রমহিলা বলে ওঠে, মারে যতই বলো চিন্তা না করতে, স্বামীর এমন বিপদে কোনো বউকে চিন্তা না করে থাকতে পারে? ভদ্রমহিলার কথা শুনে ওরা দুজন তো অবাগের চরম শীর্ষে পৌঁছে যায়। স্বামী? কি স্বামী? যে পোলাডারে মাত্র ভিতরে নিয়ে গেল, ওই পোলাডা তোমার স্বামী? ওই ছেলে আমার স্বামী? এটা আপনাকে কি বললো? এই মেয়েরই তো কিছুক্ষণ আগে ডাক্তারে কইল ওই পোলাডা ওর ভাই লাগে, আর মাত্র আবার তোমার ভাবি করে ডাকলো। কেন, ওই পোলাটা কি তোমার স্বামী লাগে না? হ্যাঁ আন্টি, ওর স্বামী লাগে, ওর স্বামী লাগে। ওই ছেলেটা ওর স্বামী লাগে আর আমার ভাইয়া লাগে। কি কি সব? চুপ চুপ থাক। আসলে মানে আন্টি, দেখছেনই তো কি বিপদ, তাই মেয়েটার মাথা ঠিক নেই আর কি। ওর স্বামী লাগে, ওর স্বামী লাগে, আমার ভাইয়া লাগে। এর মধ্যে ওদের ওইখানে একটা নার্স এসে বলে, কার স্বামী লাগে, কার ভাইয়া লাগে? জি, আমার স্বামী লাগে না, মানে আমার ভাইয়া লাগে, আর কাজলের মানে ভাবির স্বামী লাগে। ও আচ্ছা, তো এখানে কি সিগনেচার করবে? আপনি করবেন নাকি আপনার ভাবি করবে? এটা কিসের জন্য? অপারেশন থিয়েটারে যদি রোগীর ভালো মন্দ কোনো কিছু হয়ে যায়, তাহলে এর জন্য হসপিটাল কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না। এর দায়ভার সম্পূর্ণ স্বাক্ষরকৃত ব্যক্তির থাকবে। এর জন্য এখানে সিগনেচার করতে হবে। ও আচ্ছা, এই জন্য। আসলে স্বামী তো ভাবির লাগে, বোন ওইটা তো কোনো রকমের। বোনের দায়িত্ব তো কম, স্ত্রীর দায়িত্বই তো বেশি থাকে, তাই না? তো তো সিগনেচারটা ভাবিই করবে। কি, আমি সিগনেচার করব মানে? না না, আমি কোনো সিগনেচার করতে পারবো না। তারপরে ভালো মন্দ যাই হবে না কেন আমাকে ফাঁসাবি, তাই না? এখানে ফাঁসানোর কি আছে? ভালো মন্দ তো সব আল্লাহর হাতে, তাই না? হায়াত মৌত সব কিছুই আল্লাহর হাতে থাকে। তারা তো ছিল মাত্র। সিগনেচার করে ফেল, কিচ্ছু হবে না। না না না, অসম্ভব, এটা আমি জীবনে পারবো না। তুই সিগনেচার কর। আমি কেন করব? এর জন্য কি আমি না মানে এর জন্য কি? এটা সামান্য একটা বিষয়, এর জন্য আবার এত কথা বলার কি প্রয়োজন আছে? তোর স্বামী, তুই সিগনেচার কর। কিসের? চুপ চুপ, একদম চুপ। কিসের স্বামী? এসব বারবার বলবি না। মানুষের চোখে সন্দেহ বাড়ানোর চেষ্টা করবি না। চুপচাপ সিগনেচার করে ফেল। নিজের বিপদ নিজেটাই নানছস। তোর এই যে হেল্প করতেছি, এটাই তোর দাদার ভাগ্য। চুপচাপ সিগনেচার কর। তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। আকাম ঠাকাম তুমি করবা, আর সবকিছুতে দায়ভার থাকবো আমি। আকাম ঠাকাম করছি? আমি কি করছি? চুপ, এরকম ফুসফুস করে পরে কথা বলা যাবে। এখন বলে তারা সন্দেহ করবে। চুপচাপ সিগনেচার কর, আর চেহারাটাকে একটু কান্না কান্না ভাব কর, নয়তো কে বুঝবে না এটা তো সত্যিকারের স্বামী। এরপরে আর কি, কাজলকে বাধ্য হয়ে পেপারসে সিগনেচার করতে হয়। তোকে পাকনামি করে কে বলতে বলছে যে আমি ওই ছেলেটার বউ?
এখন যদি ছেলেটা জ্ঞান ফিরে এসব জানতে পারে তাহলে কি হবে? আমি কোথায় বললাম বলো, তুই ভদ্র মহিলা। আর তাছাড়া একটা শক্তপোক্ত সম্পর্কেরও দরকার ছিল। আর যখন ওই ছেলে জ্ঞান ফিরবে তখন এটা তখন দেখা যাবে। এখন আল্লাহর কাছে প্রে কর যেন অপারেশনটা সাকসেসফুল হয়। আল্লাহর কাছে প্রে করা ছাড়া এখন আর কিছু করার নেই। আর হ্যাঁ, তোকে আমি বারবার বলছি তুই আমাকে ভাই বলে ডাকবি না। এই তুই আমাকে ভাবি বলে কেন ডাকস? একটাও ভাই নেই, সে আমাকে ভাবি বলে ডাকে। আরে বান্ধবী ভাই নাই দেখেই তো তোকে ভাবি বলে ডাকি। ভাই থাকলে কি ডাকতাম নাকি? আর দ্বিতীয়বার ভাবি ঠাবি ডাকবি না। এই ভাবির চক্করে পরে আজকে কত বড় একটা বাস খেলাম। আরে ভাবি এত রাগ করো না, হয়েছে তো এবার। ওই দেখ ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে, চল গিয়ে জিজ্ঞাসা করি ছেলেটার কি অবস্থা। আচ্ছা চল। এরপরে ওরা দুজন ডক্টরের কাছে গিয়ে ছেলেটার অবস্থা জানতে চাইলে ডক্টরের চেহারাটা মলিন করে বলে, I am sorry, unfortunately he is no more. কি হায় আল্লাহ! আরে ডক্টর কি বলে এসব? নিজেকে সামলানোর চেষ্টা করুন। আমরা পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবো না। আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। এই কথা বলে ডক্টর বিষণ্ণ মনে এখান থেকে চলে যায়। ও আল্লাহ, এটা কি মঙ্গল করলা তুমি আমার? এবার তো এই ছেলের খুনের দায়ে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তারপরে আমার ফাঁসি হয়ে যাবে। হায় হায়, এটা আমি কি করলাম? শুরুতেই আমি কেন পুলিশ ডাকলাম না? যা হবার তখনই হতো। কিন্তু এখন আমি কি করব? তার উপরে পালপাকনা ছিঁড়ে ওই ছেলের বউ বানিয়ে দিছে আমাকে। আমি তো পুরো দমে ফেসে গেছি আল্লাহ। এখন আমি এই লাশ নিয়ে কি করব? ভাবি কান্না করিস না। চুপ! তোরে ফালতু মার্কা ভাবি টাকার কারণে আজকে এই ভাষাটা ভাসছি আমি। বললেই হলো, ভাবি টাকার কারণে ফাঁসস নাই। ফাঁসস তো তুই শুরু থেকেই। এখন চিন্তা করে কি আর হবে? যা হবার তো হয়ে গেছে। এখন ভাব নেক্সটে কি করবি। নেক্সটে আমি আর কি করব? যা করার পুলিশই করবে। আমার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবে, তারপরে আমার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলবে। আমি এভাবে মরতে চাই নাই। আরে কি শুরু করছস? এখন কান্না করার সময় না, এখন হচ্ছে ভাবার সময় যে কি করব সামনে। কোনো কিছু করার নাই, যখন করার ছিল তখনই কিছু করি নাই। তুই যদি তখন পুলিশকে ফোন দিতি তাহলে এই ঝামেলা আমরা পড়তাম না। তুই তো প্রথমে বলছিস যে তুই পুলিশকে জানাবি না, মহল্লার মানুষকে জানাবি না, তোর নামে বদনাম রটে যাবে, টাকা কেস এবড়া থাবড়া আরো কত কথা বলছিস তুই। হ্যাঁ বলছি, কিন্তু পরে তো একবার বলছিলাম যে পুলিশকে কল দে, কিন্তু তুই পুলিশকে কল দাস নাই, পাকনামি করে হসপিটাল নিয়ে আসছিস একা একা। আচ্ছা এখন এসব বাদ দে, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? শোন, এই হসপিটালে কেউ আমাদের চিনে না। আমরা যদি একবার লাশ নিয়ে পালিয়ে যেতে পারি তাহলে আর কোনো ঝামেলাতেই ফাঁসবো না। পালাবো ভালো কথা, কিন্তু লাশ নিয়ে পালাবো কেন? আরে গাধা, লাশ রেখে যদি আমরা দুজন একা পালিয়ে যাই তাহলে পুলিশ এই লাশের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের কাছে পৌঁছে যাবে, তখন আমরা আরো বেশি ফাঁসবো। ও বান্ধবী, তোর মাথায় তো দারুণ বুদ্ধি। এই জন্যই তো আমি জ্ঞানী আর তুই গাধি। কি বললি বান্ধব ছিড়ি? এখন এসব বান্দর ঠান্দর বাদ দিয়ে লাশ কিভাবে চুরি করবো সেই ব্যবস্থা করা যাক, তাড়াতাড়ি চল। এরপরে ওরা দুই বান্ধবী কৌশলে খুব সাবধানে হসপিটাল থেকে ছেলেটার লাশ চুরি করে কাজলের বাসায় নিয়ে যায়। লাশ তো নিয়ে আসলাম, এখন কি করব? এখন আপাতত কিছু করব না, লাশ এখানেই থাকবে। রাত 2টা-3টার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন কড়ই গাছের নিচে মাটি দিয়ে দেবো। যদি কেউ দেখে ফেলে ইনশাল্লাহ কেউ দেখবে না। কিন্তু তুই আসবি কিভাবে? তোর হাজবেন্ড কি রাত 2টা-3টা বাজে আসতে দিবে? আমি কি আমার হাজবেন্ডকে জানাই আসবো? তাহলে কিভাবে আসবি? গোপনে আসবো। কিন্তু যদি ভাইয়া দেখে ফেলে? আরে দেখবে না, এত চিন্তা করিস না তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই ভাঙা চালের কি করবো এখন? এটা আমরা করবো কেন? এটা বাড়িওয়ালা করবে। এটাকে আমরা ভাঙছি? যদি বাড়িওয়ালা জিজ্ঞাসা করে কিভাবে ভাঙছে তখন কি বলবো? তখন বলবি করে গেছে ঠাল পরে ভেঙে গেছে। আর এসব চালের ব্যাপার বাদ দে তো, এখন লাশের ব্যাপারটা নিয়ে ভাব। হ্যাঁ ঠিকই বলছো। কি হলো? চিৎকার করলি কেন? কি হয়েছে? তাকে দেখ, তুই কার লাশ নিয়ে আসছস কেন? ওই ছেলেটার লাশই তো আনছিলাম। এইটা কার লাশ? আমি কিভাবে বলবো এটা কার লাশ? কার লাশের জায়গায় কার লাশ নিয়ে আসছস তুই? আমি কি একা আনছি নাকি? তুইও তো ছিলি আমার সাথে। এখন কি হবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। প্লিজ কান্না করিস না, শান্ত হ, আমি কিছু একটা করতেছি। এখন তুই আর কি করবি? যা হওয়ার হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আমি কোন দুঃখে হসপিটাল থেকে লাশটা চুরি করতে গেলাম? কেন করতে গেলাম? যা হবার হতো। পুলিশ একটা মার্ডার কেসে নিয়ে যেত, আর এবার তো 2টা মার্ডার কেসে নিয়ে যাবে। এর মানে আমার 2বার ফাঁসি হবে। 2বার ফাঁসি হলে কত কষ্ট হবে আমার। আমি কেন চুরি করতে গেলাম লাশ? তোকে কান্না করতে আমি নিষেধ করেছি, চুপ, একদম কান্না করবি না তুই। কান্না করবো না তো কি করব? কান্না ছাড়া আর কি আছে? কেউ যদি জানে যে সে কিছুদিন পরে মারা যেতে চলেছে তখন কি সে হাসবে?
কিচ্ছু হবে না, কোনো চিন্তা করিস না। এই লাশ আমরা আবার হসপিটালে দিয়ে আসবো। কি, তুই কি পাগল হয়ে গেছিস? লাশ হসপিটাল থেকে আনার সময় কত ঝামেলায় পড়েছি, মনে আছে তোর? আর আবার সেই লাশ দিয়ে আসবো হসপিটালে? না বাবা, আমি এত ঝামেলার মধ্যে পড়তে পারবো না। ঝামেলায় পড়তে পারবা না, অথচ গলায় রশি পড়তে পারবা না? সেটাও পারবো না। তাহলে তাড়াতাড়ি লাশ ধর, হাতে একটু সময় নেই, লাশ নিয়ে যেতে হবে। আরে ওরে কাজল, পুরা কপাল্লা কাজল। এরপরে আর কি দুই বান্ধবী খুব কষ্ট করে লাশ হসপিটালে নিয়ে যায়। তবে এবার ওদের কষ্ট পোহাতে হয় আরো বেশি, কারণ এবার ওরা লাশ প্রাইভেট কারে করে নিয়ে যেতে পারে না, লোকাল বাসে করে নিয়ে যেতে হয়। কারণ আরোহীর হাজবেন্ড আরোহীকে কল দিয়ে কার দিয়ে আসতে বলে, যে কারণে বেচারিকে বাধ্য হয়ে কার ফেরত দিয়ে আসতে হয়। তাই ওদের খুব কষ্ট করে পাবলিক প্লেস দিয়ে লাশটা হসপিটালে দিয়ে আসতে হয়। কিন্তু লাশটা পাবলিক প্লেস দিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওদের দুজনকে কি কি কষ্ট পোহাতে হয় চলো একটু এক নজরে দেখে আসি। হাসপাতালে লাশ রেখে পালিয়ে আসার সময় ওদের দুজনকে নার্স দেখে ফেলে। আপনারা আপনাদের রোগী রেখে কোথায় গিয়েছিলেন? জি আমরা। আপনারা নয়তো কে? রোগী রেখে 3-4 ঘন্টা গায়েব হয়ে আছেন। যান, ডক্টর ডাকতেছে আপনাদের। জি যাচ্ছি। এরপরে ওরা দুজন ডক্টরের চেম্বারে যায়। ডক্টরের চেম্বারে যাওয়ার পরে ডক্টর ওদের দেখে নার্সের মতো দু একটা ঝাড়ি দিয়ে তারপরে বলে, আপনাদের রুগীকে আইসিইউতে রাখা হয়েছে, রাত্রের মধ্যে বেডে দেওয়া হবে, আবার গায়েব হয়ে যায় না। কি আইসিইউতে রাখা হয়েছে মানে? আমাদের রোগী কি বেঁচে আছে? বেঁচে আছে। কেন, মারা যাওয়ার কথা ছিল নাকি? না, মারা যাওয়ার কথা থাকবে কেন? কিন্তু আমাদের দুই ডক্টর বলেছে যে রোগী মারা গেছে। কোন ডক্টর বলেছে? ওই যে আপনার পিছনে যে মোটকু ডক্টরটা, উনি বলছে। আপনি বলেছেন তাদের রুগী মারা গেছে? আমি ভেবেছিলাম তারা বি কেবিনের রুগীর লোক। ও আচ্ছা, শুনুন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনাদের রুগী মারা যায়নি, তবে সম্পূর্ণ সুস্থও নয়, তার অবস্থা খুবই খারাপ। আমরা যতটা ধারণা করছি যে তার সম্ভবত স্মৃতি হারিয়ে গেছে। এখন জ্ঞান ফিরলে সম্পূর্ণটা বলা যাবে। আপনারা কয়েক ঘন্টা ওয়েট করুন, তারপরে আমরা ভালো মন্দ জানাবো। এরপর ওরা দুজন ডক্টরের কেবিন থেকে বের হয়ে হসপিটালের বারান্দায় বেঞ্চের উপরে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর একজন আরেকজনের দিকে তাকিয়ে নীরবতা পালন করতে থাকে। কয়েক মুহূর্ত নীরবতা পালন করার পরে আরোহী বলে, এখন কি করব বান্ধবী? আমরা তো পুরো ফেসে গেছি। এই ছেলে নাকি স্মৃতি হারিয়ে ফেলছে। এখন এই ছেলেকে নিয়ে কি করব আমরা? আমরা কি করব? আমরা কিছুই করব না। পুলিশকে খবর দেব, পুলিশ এসে যা করার করবে। পাগল হয়ে গেছিস? পুলিশকে খবর দিবি? পুলিশকে খবর দেওয়া কখনোই সম্ভব নয়। এখন পুলিশকে খবর দিলে অনেক ঝামেলায় পড়ে যাব, সাথে জেল ফ্রি। আর তার সাথে স্পেশালি শুধুমাত্র আমার জন্য আমার হাজবেন্ডের পক্ষ থেকে ডিভোর্স ফ্রি। তাই পুলিশ টুলিশকে জানানো সম্ভবই নয়। তো কি করবি এখন? এই ছেলেটাকে নিয়ে ঝুলবি? শুনতে পাস নাই ডক্টর কি বলছে? ছেলেটার স্মৃতি নেই। যতদিন না স্মৃতি আসবে ততদিন পর্যন্ত এই ছেলেটাকে আমাদের টানতে হবে। মাস শেষে যে বেতন পাই সে বেতন দিয়ে নিজেই চলতে পারি না, তার উপরে উটকো ঝামেলা কে টানবে? দেখ ভাবি, এভাবে বলিস না। আল্লাপাক যেহেতু বিপদ দিচ্ছে, আল্লাপাক এই বিপদ থেকে উদ্ধার করবে। আমরা এখন ছেলেটাকে এভাবে ছেড়ে দিতে পারি না। আবার ভাবি, সরি রে, আসলে ছোটবেলার অভ্যাস তো, এই জন্য আর কি। আচ্ছা, আর কখনো বলবো না, যা। তো এখন আমাকে যেতে হবে, সারাদিন বাড়িতে যাইনি। তুই তো জানিস আমার শাশুড়ি অসুস্থ। তুই থাক, আমি বরং দেখি যদি রাত্রে বাড়ি আসতে তাহলে আসবো একবার। আচ্ছা যা তাহলে, সাবধানে যাস। ওকে, তুইও সাবধানে থাকিস। এরপরে আরোহী চলে যায় আর কাজল বেঞ্চে বসে আরোহী চলে যাওয়া দেখতে থাকে আর ভাবে ছোট্টবেলা থেকে এই মেয়েটা ওর ভালো মন্দ সবকিছুতেই ওর পাশে ছিল। সবাই যখন এতিম বলে দূরে ঠেলে দিয়েছে তখন এই মেয়েটা ওকে বুকে টেনে নিয়েছিল। আরোহী চলে যাওয়ার পরে কাজল আইসিইউর রুমের দিকে তাকায়। কিছুক্ষণ আইসিইউর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে বারান্দার জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলতে থাকে, এই ছেলেটাকে আমার কাছে কেন পাঠালে আল্লাহ? অন্য কোথাও কি পাঠানো যেত না? তুমি তো জানো আমি এতিম, আর এই সমাজে এতিমরা কিভাবে বেঁচে থাকে সেটাও তো তুমি জানো। অপমান, অবহেলা, তুচ্ছ লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয়। যেখানে আমি নিজেই ভালোভাবে চলতে পারি না সেখানে আমি এই ছেলেটাকে কিভাবে দেখব? ও আল্লাহ, কিন্তু এই ছেলেটাকে তো আমি এভাবে ছেড়ে যেতে পারি না। এতিম হলেও আমি এই সমাজের মানুষের মতো নির্দয় নই। না, আমি এই ছেলেকে ছেড়ে যাব না। যতদিন এই ছেলে সুস্থ হয় ততদিন এই ছেলেকে আমি দেখে রাখবো। কষ্ট হলেও আমি দেখে রাখবো। পাক্কা 4 ঘন্টা পরে ছেলেটার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে ডক্টর কাজলকে ছেলেটার সামনে এনে বলে, ইনি আপনার স্ত্রী হয়, দেখুন তাকে চিনতে পারেন কিনা, একটু মনে করার চেষ্টা করুন। পারবেন আপনি চিনতে, একটু চেষ্টা করুন। ডক্টরের কথা শুনে কাজল ডক্টরের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে। কি বলছে এসব? সে পাগল হয়ে গেল নাকি? পরক্ষণে ওর মনে পড়ে যে এখানে তো ডক্টরের কোনো দোষ নেই। ওই তো ছেলেটার স্ত্রী হিসেবে পেপারসে সিগনেচার করেছিল। ডক্টর ছেলেটার কাছে কাজলকে বারবার ছেলেটার বউ হিসেবে পরিচয় করিয়ে দেয় আর নানান প্রশ্ন
প্রশ্ন করতে থাকে, কিন্তু ছেলেটা কোনো প্রশ্নের জবাব দেয় না, কোনো কথাই বলে না। ডক্টর বারবার বলে যে অ্যাটলিস্ট একটু কথা বলুক, কোনো একটা শব্দ উচ্চারণ করুক, কিন্তু ছেলেটা কিচ্ছু বলে না। এক পলকে কাজলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপরে আশেপাশে চোখ বুলায়। ছেলেটাকে দেখে মনে হচ্ছে ছেলেটার কাছে এই পরিবেশ একেবারে নতুন। এই পরিবেশ, এই পরিবেশের মানুষ কিচ্ছু চেনে না সে। সদ্য জন্ম নেওয়া এক শিশুর মতো সে। ছেলেটার এরকম অবস্থা দেখে ডক্টর আর ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করে না, কিছু মেডিসিন লিখে দিয়ে তারপর এখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে নার্সকে বলে যায় যে ছেলেটাকে বেডে ট্রান্সফার করে দিতে। রাত 12টা বাজে। কাজল ছেলেটার বেডের পাশে বসে আছে, আর ছেলেটা শান্তিতে ঘুমাচ্ছে। তার পুরো মাথায় ব্যান্ডেজ। ছেলেটাকে দেখে কাজলের বেশ মায়া লাগতেছে। কোনো এক অদ্ভুত টান অনুভব করছে ছেলেটার প্রতি। মনে হচ্ছে যুগ যুগ ধরে এই ছেলেটাকেও চেনে। ছেলেটার দিকে অনেকক্ষণ তাকিয়ে কাজল এটা সেটা অনেক কিছু ভাবে। এরপরে ব্যাগ থেকে ফোন বের করে আরোহীর কাছে কল দেয়। কল দিয়ে কিছুক্ষণ কথা বলে। ছেলেটার সম্পর্কে ডক্টর যা বলেছে সে সব কিছু জানায়। আরোহীর রাত্রে আসার কথা থাকলেও ও আসতে পারেনি, ওর হাজবেন্ড ওকে আসতে দেয়নি। যাই হোক, এরপরে কাজল আরোহীর সাথে কিছুক্ষণ কথা বলার পরে ফোন কেটে দেয়। আর ছেলেটার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, কে তুমি আগন্তুক? রক্ত বৃষ্টি ভেজা শরীরে আমার গৃহে প্রবেশ করলে। পরের দিন সকালে আরোহী ওদের জন্য খাবার রান্না করে হসপিটালে আসে। এসে ছেলেটার সাথে অনেক কথা বলে, অনেক প্রশ্ন করে, কিন্তু ছেলেটা কোনো কথা বলে না, কোনো প্রশ্নের উত্তর দেয় না। শুধু ভেলভেল করে একবার আরোহীর দিকে তাকিয়ে থাকে আর একবার কাজলের দিকে তাকিয়ে থাকে। এরপরে আরোহী কাজলের সাথে টুকিটাকি কথা বলে বাসায় চলে যায়। আরোহী চলে যাওয়ার পরে কাজল ছেলেটাকে স্যুপ খাইয়ে দেয়। কাজলও অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা কিচ্ছুই বলে না। তো আর কি করার, কাজল ছেলেটাকে স্যুপ খাওয়ানো শেষ করে ওর ফোনটা বের করে অফিসে কল দেয় ছুটি নেওয়ার জন্য। কারণ ছেলেটার যে অবস্থা, মিনিমাম 15 কিংবা 1 মাস হসপিটালে থাকতে হবে। যেই কয়দিন ছেলেটা হসপিটালে থাকবে ওই কয়দিন তো ওর পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয়। তাই ও অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে নেয়। এরপরে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, প্রায় মাসখানেকের মতো। এই কয়েকদিনে ছেলেটা বেশ সুস্থ হয়েছে, ঘা প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু সে আগের মতোই আছে। কারোর সাথে কোনো কথা বলে না, শুধু ভ্যাল করে তাকিয়ে থাকে। এর জন্য ছেলেটার অনেক টেস্ট করা হয়েছে, কিন্তু রিপোর্টে কোনো কিছু ধরা খায়নি। ডক্টররা এটা শিওর যে ছেলেটার স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু কথা কেন বলতেছে না এর নির্দিষ্ট কোনো কারণ তারা খুঁজে পাচ্ছে না। তবে তারা ধারণা করছে যে হয়তোবা ছেলেটা বাকশক্তি হারিয়ে ফেলেছে, কিংবা অতিরিক্ত নার্ভাসের কারণে কথা বলতে পারছে না। তাছাড়া আরেকটা কারণও হতে পারে, সেটা হলো সদ্য জন্ম নেওয়া এক শিশুর মতো, যে এই নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে না। তাকে খাপ খাওয়ানোর জন্য কিছুটা সময় দিতে হবে, ধীরে ধীরে সে খাপ খাইয়ে নিবে। হসপিটালের বিল দেওয়ার জন্য কাজল ওর গলার চেন আর কানের দুল বিক্রি করে দেয়, কারণ ওর কাছে জমানো যে টাকা ছিল সেই টাকা দিয়ে হসপিটালের বিল দেওয়া সম্ভব হচ্ছিল না। সপ্তাহখানিক পরে ছেলেটাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। রিলিজের দিন আরোহী ওদের দুজনকে হসপিটাল থেকে নিতে আসে। ও ওদের দুজনের জন্য নতুন বাসা ঠিক করেছে। আগের মহল্লায় তো ছেলেটাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ ওইখানে কাজল অনেক বছর ধরে থাকে। হঠাৎ করে একটা ছেলেকে এভাবে নিয়ে গিয়ে হাজবেন্ডের পরিচয় দিলে কেউ বিশ্বাস করতে চাইবে না। আর তাছাড়া কাজল আগে যে বাসায় থাকতো ওই বাসাটা কাপলদের থাকার জন্য উপযোগী নয়, ওইটা ব্যাচেলার কর্মজীবী মানুষদের জন্যই উপযোগী। এরপরে আরোহী ওদের দুজনকে হসপিটাল থেকে নতুন বাসায় নেওয়ার আগে কাজী অফিসে নিয়ে যায়। এটা দেখে কাজল বেশ অবাক হয়। অবাক হয়ে আরোহীকে জিজ্ঞাসা করে, কাজী অফিসে নিয়ে আসলি কেন? বিয়ে করবি এই জন্য? কি পাগল হয়ে গেছিস তুই? কি সব আবল তাবল বলতেছিস? কোনো আবল তাবল বলতেছি না, যেটা সঠিক সেটাই বলতেছি। দেখ, এই ছেলেটার স্মৃতি নেই, আর স্মৃতি ফিরবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। আমি যেখানে বাসা নিয়েছি সেখানে বলেছি তোরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, তার মানে তোদের একসাথেই থাকতে হবে। আর একটা ছেলে আর একটা মেয়ে এক রুমে থাকলে কিছু হবে না, এটা অসম্ভব। হ্যাঁ আমি জানি ছেলেটা অসুস্থ, কিন্তু অসুস্থ হলেও ছেলে তো, যদি কিছু হয়ে যায় তখন তো পাপ হবে, তাই না? তো আমি চাইছি যদি কিছু হয় সেটা যেন হালাল ভাবে হয়, এজন্য বিয়েটা করে নে। আরোহী, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। হ্যাঁ আমি জানি বিয়েটা কোনো ছেলে খেলা নয়, কিন্তু তুই এটাকে সিরিয়াস ভাবে কেন নিচ্ছিস? এটা জাস্ট একটা সেফটির জন্য। এটাকে শুধুমাত্র একটা পেপার ভেবে সিগনেচার করে নে, কিন্তু তারপর বিয়েটা করে নে ভাবি। আর তাছাড়া তোদের নতুন বাড়িওয়ালা প্রচুর সতর্ক একজন ব্যক্তি, সে তো আমাকে বলেই দিছে তোরা যখন আসবি তখন যেন বিয়ের রেজিস্ট্রি পেপার নিয়ে আসিস। এখন ওইটার জন্য হলেও তোদের বিয়ে করতে হবে, তাই বেশি কথা না বলে প্লিজ তাড়াতাড়ি চল বিয়েটা করে নি, সরি বিয়েটা করে নে। আচ্ছা, তুই তোর বাগানে যে বাঁশ রোপণ করেছিলি ওই বাঁশকে আমাকে দেওয়ার জন্য রোপণ করেছিলি? হ্যাঁ রে বান্ধবী, কিন্তু তুই কিভাবে জানলি? বান্দর ছেড়ি। কাজী সাহেব কাজলের সম্পর্কে সব ডিটেলস লেখার পরে ছেলেটার দিকে তাকিয়ে বলে, এবার আপনার নাম ঠিকানা বলুন। এই
কথা শুনে ওরা দুই বান্ধবী একজন আরেকজনের দিকে তাকায়। কাজল তো আরোহীকে দাঁত কিরমির করে চোখ রাঙাচ্ছে। আরোহী ঢোক গিলে আমতো আমতো করে বলে, কাজী সাহেব উনি তো কথা বলতে পারে না, আসলে উনি বাক প্রতিবন্ধী। আচ্ছা, তাহলে আপনারা তার নাম পরিচয় বলুন। হ্যাঁ বলছি, লিখুন, ছেলের নাম জিন্নাত আলী পালোয়ান, বাবার নাম মিন্নাত আলী পালোয়ান, মায়ের নাম ঘসেটি বেগম, থাকে পাবনা। কি হলো কাজী সাহেব, এরকম তাকিয়ে আছেন কেন? লিখুন। হুম, লিখছি। এরপরে আর কি, ঘসেটি বেগমের ছেলে জিন্নাত আলী পালোয়ানের সাথে কাজলের বিয়ে হয়ে যায়। ওদের বিয়ের পরে আরোহী ওদের দুজনকে নতুন বাসায় নিয়ে যায়। ওদের নতুন বাসা 3 তলায়, 2 রুমের মাঝারি সাইজের ফ্ল্যাট। নতুন কাপলের জন্য বেশ মানানসই একটা বাসা। আরোহী কাজলের কাছে কিছু টাকা দিয়ে এরপর ওর বাসায় চলে যায়। যদিও কাজল নিতে চায়নি, কিন্তু আরোহী জোর করে দিয়ে যায়। আরোহী চলে যাওয়ার পরে কাজল ঘরের ফার্নিচার গুছাতে থাকে। যদিও তেমন ফার্নিচার নেই, ওই তো 2 রুমে 2টা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলনা, আর রান্না করার জন্য টুকটাক হাঁড়ি পাতিল, ব্যাস এগুলোই। যাই হোক, ফার্নিচার গুছানোর পরে কাজল চুলায় রান্না বসিয়ে দেয়, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেটার ওষুধ খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। ও সরি, জিন্নাত আলীর ওষুধ খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। এরপরে কাজল রান্না শেষ করে জিন্নাত আলী পালোয়ানকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। হ্যাঁ, জিন্নাত আলী পালোয়ানকে খাবার খাইয়ে দেয়, কারণ সে হাত দিয়ে খায় না। কাজল তাকে অনেকবার বলেছিল নিজের হাত দিয়ে খেতে, কিন্তু সে খায়নি। তাই কি আর করার, বেচারি কাজলকে জিন্নাত আলী পালোয়ানকে খাইয়ে দিতে হতো। যাই হোক, পরের দিন ভোর সকালে কাজল ঘুম থেকে উঠে রান্না বান্না করে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার আগে জিন্নাত আলী পালোয়ানকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে যায়, আর বলে যায় কোথাও না যেতে, আর কেউ আসলে দরজা যেন না খোলে। দুপুরে লাঞ্চ টাইমে এসে সে তাকে আবার খাবার খাইয়ে দিয়ে যাবে। কাজলের কথা শুনে সে তখন কোনো প্রতিক্রিয়া না জানালেও কাজলের প্রতিটা কথা মেনে চলে। সে রুম থেকে বের হয় না, আর কেউ দরজা নক করলেও গেট খুলে না। এর মানে বোঝা যায় সে কথা বলতে না পারলেও সে ওদের প্রত্যেকটা কথা শোনে এবং মান্য করারও চেষ্টা করে। যাই হোক, এরপরে সে সারাদিন জানালা দিয়ে খোলা আকাশ দেখে, আকাশে উড়তে থাকা পাখি দেখে, ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখে হাসে। এভাবেই পার হয়ে যায় তার অর্ধেক দিন। দুপুর টাইমে কাজল বাসায় এসে তাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এরপরে ও ওর খাবার খেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যেতে নিলে ছেলেটা ওর সামনে এসে দাঁড়ায় আর মাথা নিচু করে থাকে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হলো, সরো, দেরি হয়ে যাচ্ছে আমার। কিছু লাগবে? কিছু তো বলো। আচ্ছা, কিছু বলতে না পারো বুঝলাম, কিন্তু ইশারা তো দিতে পারো। ইশারা দিয়ে বুঝাও কি বলতে যাচ্ছ, আমি তো কিছু বুঝতে পারছি না। এরপরে ছেলেটা একবার ওর দিকে তাকায় আর একবার ফ্রিজে স্টিকার আইসক্রিমের দিকে তাকায়। ও আচ্ছা, আইসক্রিম খাবে? ওকে, রাত্রে বাসায় ফেরার সময় আইসক্রিম নিয়ে আসবো। এবার সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর ছেলেটা সরে দাঁড়ায় আর কাজল ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে অফিসে চলে যায়। তারপরে আর কি, কাজল সারাদিন অফিস করে আর জিন্নাত আলী পালোয়ান সাহেব রুমে একা একা নীরবতার সাথে সময় কাটাতে থাকে। রাত 8টা বাজে কাজল বাসায় চলে আসে। কাজল বাসায় আসার পরে ও কাজলের পিছু পিছু ঘুরতে থাকে আইসক্রিমের জন্য। এরপরে কাজল আইসক্রিম বের করে ওর হাতে দিলে ও কাজলের দিকে মাসুম দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর চাউনি দেখে কাজল বুঝে যায় ও কি বলতে চাচ্ছে। এরপরে কাজল ওর হাত থেকে আইসক্রিমটা নিয়ে আইসক্রিমের খোসা ছাড়িয়ে ওকে খাইয়ে দেয় আর বলে, সামান্য আইসক্রিমটুকু আমাকে খাইয়ে দিতে হবে? এটা নিজের হাত দিয়ে খাওয়া যায় না? হয়েছে, আর এভাবে তাকিয়ে থাকতে হবে না, খাও। তারপর রাতে খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে। এরপর আইসক্রিম খাওয়া শেষ হলে ঘন্টাখানিক পরে রাত্রে খাবার শেষ করে কাজল ওর রুমে ঘুমিয়ে পড়ে আর জিন্নাত আলী পালোয়ান সাহেব তার রুমে ঘুমিয়ে পড়ে। তারপরে আর কি, পরের দিন আবার সেই একই রুটিন। কাজল ভোরবেলা উঠে রান্না করে তাকে খাবার খাইয়ে অফিসে চলে যায় আর সে সারাদিন একা একা টাইম স্পেন্ড করে। এভাবে চলতে থাকে জিন্নাত আলী পালোয়ান সাহেব আর তার স্ত্রীর জীবন। 1 মাস পরে কোনো এক শুক্রবারের দুপুরে কাজল ওকে খাবার খাইয়ে দিচ্ছিল। এর মধ্যে ও হঠাৎ করে বলে ওঠে, আর খাবো না বউ, পেট ভরে গেছে। আর একটু খাও। তুমি কি বললে? বললাম আর খাবো না বউ। তুমি কথা বললে? এই কথা বলে কাজল দৌড়ে রুমে গিয়ে খাটের থেকে মোবাইলটা নিয়ে আরোহীকে কল দেয়। কল দিয়ে ওকে সব কথা জানায়। আর এসব কথা শোনা মাত্রই আরোহী আর 1 সেকেন্ডও দেরি করে না, দ্রুত ওদের বাসায় চলে আসে। কাজল, সত্যি ছেলেটা কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে, আমার সাথে কিছুক্ষণ আগেই কথা বলছে। বিশ্বাস না হলে তুই জিজ্ঞাসা করে দেখ। হেই, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কথা বলতে পারি। আমি তো আগেও কথা বলতে পারতাম। আগেও কথা বলতে পারতে? তাহলে এতদিন কথা বলোনি কেন? এমনি। এমনি মানে? এমনি। এটা কোনো উত্তর হলো?
আচ্ছা যাই হোক, তোমার কি সবকিছু মনে পড়েছে? তোমার নাম কি? তুমি থাকো কোথায়? কোথা থেকে এসেছো? আমার নাম তো তুমি ওই দিন কাজী অফিসে বললে, জিন্নাত আলী পালোয়ান। আর আমি থাকি পাবনা। আর ওইটা তো আমি বানিয়ে বলছি। বানিয়ে বলছো? মানে ওইটা আমার আসল নাম না? না, ওইটা তোমার আসল নাম না। এখন বলো তোমার আসল নাম কি? আমি জানি না, বউ জানে। বউ জানে? বউ কি করে জানবে? তোমার নাম তুমি বলো। আমি জানি না তো, সবকিছু বউ জানে। হ্যাঁ, বুঝতে পারছি। এ মানে ফিউজ বাল্বের লাইট পুরাই ফিউজ, শুধু একটু কথা বলতে জানে, স্মৃতি ফিরে আসে নাই। লাইটের স্মৃতি আসে কিভাবে? আর লাইটেরও কি স্মৃতি থাকে? না, হ্যাঁ থাকে। থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আমার শাশুড়ি চিল্লাচিল্লি করবে। আচ্ছা ঠিক আছে আপু, সাবধানে যেও। আপু? এই তোমার আপুকে? কেন তুমি হাসপাতালে না ডক্টরদের বললে তুমি আমার বোন হও? বোনকে তো আপু বলেই ডাকে, এই জন্যই তো আপু বলে ডাকলাম তোমায়। হ্যাঁ, আমি তোমার বোন, তবে ছোট বোন। আর ছোট বোনকে আপু বলে ডাকে না। তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো, আমার নাম আরোহী। হ্যাঁ, আমি জানি তোমার নাম আরোহী। আচ্ছা ঠিক আছে, তোমাকে আজ থেকে আমি আরোহী বলে ডাকবো। আচ্ছা দেখো তাহলে, এখন আমি আসি। বাই। বাই আরোহী। আচ্ছা বউ, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? বলো। আকাশে পাখিরা কি সুন্দর উঠতে পারে, আমরা উঠতে পারি না কেন? কারণ আমাদের পাখির মতো ডানা নেই, এজন্য। আমাদের ডানা নেই কেন? ওইটা তো আমি জানি না, ওইটা আল্লাহ জানে। তুমি জানো না কেন? কারণ আল্লাহ আমাকে সেই ক্ষমতা দেয়নি, এজন্য। তোমাকে সেই ক্ষমতা দেয়নি কেন? ওইটা আমি কিভাবে বলবো, ওইটা তো আল্লাহ বলতে পারে। তুমি বরং আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহকে কিভাবে জিজ্ঞাসা করব? ওই আকাশের দিকে তাকিয়ে তারপরে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে। এরপরে ও জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে একই প্রশ্ন বারবার করতে থাকে। কিছুক্ষণ এভাবে প্রশ্ন করার পরে ও আবার কাজলের কাছে ফিরে আসে। ফিরে এসে বলে, বউ আমি আল্লাহকে কতবার জিজ্ঞাসা করলাম, কিন্তু আল্লাহ তো কোনো উত্তর দিল না। উত্তর দিয়েছে, তুমি শুনতে পাওনি? না, উত্তর দেয়নি, আমি কানে শুনতে পাই। আল্লাহ উত্তর দিলে আমি কি শুনতে পেতাম না বলো? হ্যাঁ সেটাও ঠিক, বললে তো শুনতে পেতে। আচ্ছা এসব বাদ দাও এখন। তুমি বরং তোমার অতীত মনে করার চেষ্টা করো। কিসের অতীত মনে করার চেষ্টা করব? আর আমি কি আমার অতীত ভুলে গেছি? হ্যাঁ, তুমি তোমার অতীত ভুলে গেছো। আমার সাথে দেখা হওয়ার আগে তোমার অতীত কি ছিল একটু মনে করার চেষ্টা করো, মনে পড়বে। আমার তো মনে পড়ছে না। আচ্ছা আমি আমার অতীত ভুলে গেছি কেন? কারণ তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে। অ্যাক্সিডেন্ট করেছিলাম? কোথায় অ্যাক্সিডেন্ট করেছিলাম? কেন অ্যাক্সিডেন্ট করেছিলাম? কিসের জন্য? ভাই তুই থাম, একটু দম নে, আমি তো পাগল হয়ে যেতেছি। তুই এতদিন কথা বলছ না, এটাই ভালো ছিল। কথা বলতে শুরু করলি কেন? বউ তুমি আমার সাথে রাগ করতেছো? না রাগ করতেছি না, তুমি একটু থামো প্লিজ, আমার মাথাটা ব্যথা করতেছে। তোমার মাথা ব্যথা করতেছে কেন? তোর এই কেন কেন জন্য আমার মাথা ব্যথা করতেছে, চুপ থাক। আচ্ছা ঠিক আছে বউ, আমি আর কথা বলবো না, তুমি প্লিজ রাগ করো না। এরপরে ও চুপ করে থাকে, কাজলের সাথে কথা বলে না। কিন্তু 10-15 মিনিট পরে ও আবার কাজলের সাথে কথা বলা শুরু করে। শুধু কথা বলাই শুরু করে না, এটা কি, ওটা কি, এটা দিয়ে কি করে, এগুলো কেন হয় ইত্যাদি নানা প্রশ্ন করে কাজলের মাথাটা গরম করে তোলে। এরপরে কাজল যখন ওকে ধমক দেয় তখন চুপ করে থাকে, কিন্তু আবার সে 10-12 মিনিট পরে কথা বলা শুরু করে দেয়। এভাবেই ওদের ওই দিন আর রাত কেটে যায়। পরের দিন সকালে কাজল ওকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তার ওকে চেক আপ করে কাজলকে জানায় স্মৃতি হারানোর পাশাপাশি ওর মানসিক অবস্থার অনেক বেশি অবনতি ঘটেছে। এই অবস্থায় ওকে সারাদিন বাসায় একা একা রাখা ঠিক নয়, ওকে বাইরের পরিবেশের সাথে মানুষের সাথে বেশি মেশাতে হবে। এরপরে ডক্টর কিছু নতুন মেডিসিন লিখে দেয়, জানায় যে তার পরামর্শ অনুযায়ী চললে আর এই ওষুধ খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজল ওকে ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে কাজল ভাবতে থাকে যে ওকে নিয়ে এখন কি করবে। এর মধ্যেই ও কাজলকে বলে, বউ তুমি সবসময় রেগে থাকো কেন? এমনি। এমনি কেন? এমনি রেগে থাকা ভালো নয় তো, কোনো কারণ নিয়ে তারপরে রেগে থাকা উচিত। চুপ করে আছো কেন? কথা বলতে ভালো লাগছে না এই জন্য? কথা বলতে ভালো লাগছে না কেন? এটা তো ভালো লক্ষণ নয়, বেশি বেশি করে কথা বলা উচিত। দেখো না আমি কত বেশি বেশি করে কথা বলি। এই কয়দিন চুপ করে থাকার কারণে এটার খুব খারাপ প্রভাব পড়েছে আমার শরীরে, তাই তোমারও উচিত বেশি বেশি করে কথা বলা। আবার চুপ করে আছে, চুপ করে থাকো কেন? তোমাকে না আমি বললাম যে চুপ করে থেকো না, আবার হাঁসের বাচ্চার মতো শুরু করে দিছো। তুমি আমাকে গতকাল থেকে হাঁসের বাচ্চা হাঁসের ছাও বলে আসতেছো। আমার নাম কি হাঁসের বাচ্চা? হ্যাঁ তোমার নাম হাঁসের বাচ্চা হাঁসের ছাও। তাহলে তুমি গতকাল আরোহীকে বললে না কেন? যখন আমার নাম জিজ্ঞাসা করলো তখন কেন বললে না যে আমার নাম হাঁসের ছাও? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ও আবার আসলে তখন বলে দিব। এবার চুপ থাকো। কেন চুপ থাকবো? আমার নাম হাঁসের বাচ্চা, আর তুমিই তো গতকালকে বলছো হাঁসের বাচ্চারা প্যাক প্যাক করে, মানে বেশি কথা বলে। তাহলে তো আমি কথা বেশি বলবোই। ও আল্লাহ, আমারে তোমার কাছে নিয়ে যাও। না আল্লাহ প্লিজ, আমার বউকে নিও না তোমার কাছে। তোমার কাছে আমার বউকে নিয়ে গেলে আমি কার কাছে থাকবো? আরে আমি পাগল হয়ে যাইতাছি। তুমি চিন্তা করো না বউ, আমি তোমাকে পাগল হতে দিব না। তুই আমারে পাগল করতেছিস, একটু চুপ থাক ভাই প্লিজ, একটু চুপ থাক। আচ্ছা ঠিক আছে, আর কথা বলবো না। তারপরও তুমি দয়া করে পাগল হয়েও না বউ।
মা গো, আমি শেষ। বউ, আর একটা কথা বলি। মাত্র না বললি যে চুপ থাকবি, কোনো কথা বলবি না? হ্যাঁ বলছিলাম, কিন্তু আর একটা কথা বলবো, সত্যি, আর বেশি কথা বলবো না। আচ্ছা বলো। ডাক্তার তখন বললো আমাকে বাইরের মানুষের সাথে বেশি মিশতে, তাহলে আমি ওদের সাথে গিয়ে একটু খেলি। ওরা বাচ্চা, তুমি কি বাচ্চা যে ওদের সাথে গিয়ে খেলবে? কেন, খেললে কি হবে? খেললে ওয়েট, খেলাধুলার সাথে বয়সের কি সম্পর্ক? খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, বরং মানসিক বিকাশে অনেক বড় ভূমিকা পালন করে। তাহলে তো ওকে খেলতে দেওয়া উচিত। কি হলো বউ, কিছু বলো না। হ্যাঁ হ্যাঁ, যাও তাহলে গিয়ে খেলো, কিন্তু সন্ধ্যার আগে চলে আসবে। আচ্ছা ঠিক আছে বউ। এরপরে ও নিচে যায় বাচ্চাদের সাথে খেলাধুলা করতে। প্রথমে বাচ্চারা ওকে খেলায় নিতে চায় না, কিন্তু পরে ও রিকোয়েস্ট করার কারণে ওকে খেলায় নেয়। খেলাধুলা শেষ করে সন্ধ্যার দিকে ও বাসায় ফিরছিল, তখন ওদের বাসার বাড়িওয়ালা ওকে ডাক দেয়। এই ছেলে শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই। জি বলেন। তুমি তিনতলায় কাজল নামে এই মেয়েটার স্বামী না? জি। এত বড় হয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করো, ভালোই তো। হ্যাঁ খেলাধুলা করি। আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আপনি খেলবেন? তাহলে কালকে আমার সাথে এখানে আসেন, আমি ওদের বলে দেবো আপনাকে খেলায় নিতে। নতুন কাউকে খেলায় নিতে চায় না, আমিই তো ওদের অনেক রিকোয়েস্ট করে তারপরে ওদের সাথে খেললাম। না বাবা, খেলার কি সেই বয়স আছে আমার? কেন আঙ্কেল, আপনার বয়স কোথায় গেছে? আর জানেন, খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাছাড়া বাইরের মানুষের সাথে বেশি বেশি মিশতে হয়, তাহলে মানসিক বিকাশ ঘটে। আমার বউকে ডক্টর বলে দিছে, এই জন্যই তো আমার বউ আমাকে খেলতে পাঠাইছে এখানে। বাবা, তুমি তো ভারী মিষ্টি কথা বলো। মিষ্টি কথা আবার কিভাবে বলে? মিষ্টি তো খায়। মিষ্টি খায়, আবার মিষ্টি কথাও বলতে পারে। এই যে যেমন তুমি কত মিষ্টি করে কথা বলতেছো, শুনতে কত ভালো লাগে। আপনি খুব ভালো আঙ্কেল, তুমিও খুব ভালো ছেলে। যাই হোক, তোমার নামই তো জানা হলো না। নাম কি তোমার? আমার নাম হাঁসের ছাও। কি? আমার নাম হাঁসের ছাও মানে হাঁসের বাচ্চা? কি সব বলতেছো? হ্যাঁ আঙ্কেল, আমার নাম হাঁসের বাচ্চা। ও, ও, সত্যি? হ্যাঁ। সুন্দর নাম তো। কে রাখছে এই নাম তোমার? আমার বউ রাখছে। ও, তোমার বউ রাখছে। তো তোমার বাবা মা তোমার নাম কি রাখছে? ওইটা তো আমি জানি না, আমার বউ জানে। তোমার বাবা মার নাম রাখছে, তুমি জানো না, তোমার বউ জানে? হ্যাঁ, আমার বউ জানে, সবকিছু আমার বউ জানে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার বউকে আমার সাথে একটু দেখা করতে বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে বলবো লম্বা একটা আঙ্কেল তোমাকে দেখা করতে বলছে। এটা বলা লাগবে না, বলবে বাড়িওয়ালা আঙ্কেল তোমাকে দেখা করতে বলছে। ওকে আঙ্কেল, বলবো। তাহলে এখন আমি যাই, বউ বলছে সন্ধ্যার আগে যেতে, সন্ধ্যার পরে গেলে বউ বকবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। ওকে আঙ্কেল, বাই। কাজল বাড়িওয়ালার সাথে দেখা করার পরে জানতে পারে যে তিনি একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ছিলেন। বয়স হয়ে যাওয়ার কারণে ছেলেরা এখন তাকে কোনো কাজ করতে দেয় না। ওর হাজবেন্ডের সাথে কথা বলার পরে বাড়িওয়ালা বুঝতে পেরেছিল যে ওর হাজবেন্ড মানসিকভাবে অসুস্থ, তাই সে কাজলকে কতগুলো অ্যাডভাইস দেয় আর বলে ও যখন অফিসে যাবে তখন যেন ওর হাজবেন্ডকে খালি রুমে না রাখে, তার কাছে দিয়ে যায়। এতে ওর হাজবেন্ডের চিকিৎসাও হবে আর বাড়িওয়ালার একাকিত্বও দূর হবে, কারণ বাড়িওয়ালা একা থাকে। তার স্ত্রী মারা গিয়েছেন আজ 5 বছর হলো। ছেলেরা সবাই তার বউ বাচ্চা নিয়ে বিদেশে সেটেল হয়ে আছে। তাকে অনেকবার বলেছিল তার ছেলেদের সাথে থাকতে, কিন্তু সে থাকেনি, কারণ দেশের মাটি ছেড়ে বিদেশে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। যাই হোক, তার সমস্ত কথা শুনে কাজল রাজি হয় যে পরের দিন কাজে যাওয়ার সময় ওর হাজবেন্ডকে তার কাছে দিয়ে যাবে। কাজল বাড়িওয়ালার সাথে কথা বলে ওর বাসায় এসে দেখে ওর হাঁসের বাচ্চা আয়নার সামনে দাঁড়িয়ে একা একা ঢং করতেছে, কথা বলতেছে, হাসতেছে। এগুলো দেখে কাজল ওর হাসি কন্ট্রোল করতে পারে না। ও হেসে দিয়ে বলে, আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো কি করতেছো? আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেছিলাম আমি হাসলে, কথা বললে আমাকে কেমন দেখায়। তা কেমন দেখলে? অনেক সুন্দর লাগে দেখতে, বিশেষ করে আমি যখন হাসি। ঠিক বলছো, খুব সুন্দর লাগে দেখতে। বাড়িওয়ালা কি বললো বউ? অনেক কথা বলছে। কি বলছে বলো? বলছি, তার আগে তুমি বলো বাড়িওয়ালাকে তোমার নাম কি বলছো? হাঁসের ছাও। তোমার নাম হাঁসের ছাও? হ্যাঁ, আমার নাম তো হাঁসের ছাও। ও আরেকটা আছে হাঁসের বাচ্চা। এই দুইটা কি একই নাকি আলাদা? দুইটা না একটা? একটাও না। কিন্তু তুমি যে বললে আমার নাম হাঁসের ছাও হাঁসের বাচ্চা, ওইটা আমি এমনিতেই বলছি। কেউ তোমার নাম জিজ্ঞাসা করলে বলবে তোমার নাম জিন্নাত। ওইটা তো আমার বানানো নাম। হাঁসের ছাও হাঁসের বাচ্চা ওগুলো তোমার বানানো নাম, ওগুলো তোমার আসল নাম না। তারপর আমার এই নাম ভালো লাগছে। ওই জিন্নাত আলী পালোয়ান আমার একটুও ভালো লাগে নাই। আমি কাউকে বলবো না আমার নাম জিন্নাত আলী পালোয়ান, আমি সবাইকে বলবো আমার নাম হাঁসের ছাও, নয়তো হাঁসের বাচ্চা। আমি যেটা বলছি তুমি সেটাই বলবা, কোনো উল্টাপাল্টা নাম বলবা না। তুমি আমাকে এই নাম দিছো, এটা নাম না, এটা আমি এমনিই বলছি তোমায়। কিন্তু তারপর আমার এই নাম ভালো লাগছে, আমি এই নামই বলবো সবাইকে। ঘাটতারামি করবে না, যেটা বলছি সেটা বলবে। আমি ঘাটতারামি কই করলাম? আমার ঘাট তো সোজাই আছে। সবসময় প্রস্তুত থাকো আমাকে জ্বালানোর জন্য। হ্যাঁ। না, বান্দর ছেলে। আমি বান্দর ছেলে নই, আমি মিষ্টি ছেলে। বাড়িওয়ালা আঙ্কেল বলছে আমাকে আমি মিষ্টি ছেলে, আমি খুব মিষ্টি মিষ্টি করে কথা বলি। বাড়িওয়ালা আঙ্কেল আমার কথা খুব পছন্দ করে। তুমি পছন্দ করো না বউ?
হ্যাঁ পছন্দ করি, কিন্তু বেশি কথা বলা ভালো না, অল্প কথা বলবে। কিন্তু ডক্টর তো বলছে বেশি বেশি করে কথা বলতে আমাকে। এত বেশি কথা বলতে বলে নাই। হ্যাঁ এত বেশি কথা বলতে বলছে, তুমি শুনো নাই? না, তোমাকে নিয়ে আমি আর পারি না। কেন পারো না? উফ জিন্নাত একটু থামো। আবার জিন্নাত? আমার নাম জিন্নাত না, আমার নাম হাঁসের বাচ্চা। আচ্ছা হাঁসের বাচ্চা, এবার থামো। কেন থামবো? আমার নাম হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা সবসময় প্যাক প্যাক করে, প্যাক প্যাক করে মানে বেশি কথা বলে, তাই আমি সবসময় বেশি কথা বলবো। আচ্ছা বলো, সমস্যা নেই, কিন্তু একটু দম নাও। পরের দিন সকালে কাজল ওর হাঁসের বাচ্চাকে বাড়িওয়ালার কাছে রেখে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার সময় ও ওর সাথে লাঞ্চ বক্স নিয়ে যায়, কারণ আজকে লাঞ্চের টাইমে ও বাসায় আসবে না। বাড়িওয়ালা ওকে কষ্ট করে লাঞ্চের টাইমে আসতে নিষেধ করেছে, বলেছে ওর হাজবেন্ড দুপুরে তার সাথেই খাওয়া দাওয়া করবে, তাই ও নিশ্চিন্তে অফিসে চলে যায়। এদিকে ওর হাঁসের বাচ্চা বাড়িওয়ালার সাথে খুব সুন্দর সময় পার করে, কিন্তু বিপত্তি ঘটে দুপুরের খাবারের সময়। দুপুরে যখন ওকে খাবার দেয় তখন ও হাত দিয়ে খাবার খায় না, কারণ ওকে ওর বউ খাবার খাইয়ে না দিলে ও খাবার খায় না। বাড়িওয়ালা অনেকবার বলে যে সে খাইয়ে দিবে, কিন্তু না, ও ওর বউয়ের হাতে খাবার খাইয়ে দেওয়া ছাড়া কারো হাতেই খাবে না। বাড়িওয়ালা ওকে অনেক জোর করে, কিন্তু ও খাবার খায় না। রাত্রে যখন কাজল বাসায় আসে তখন ও কাজলের সাথে কথা বলে না, রুমের এক কোণে চুপটি মেরে বসে থাকে। কাজল প্রথমে খেয়াল করে না, কিন্তু পরে খেয়াল করে যে আজকে ওর হাঁসের বাচ্চা কোনো কথা বলতেছে না। আজকে আমার হাঁসের ছায়ের কি হয়েছে? কোনো প্যাক প্যাক করতেছে না যে? কি হয়েছে জান, চুপ করে আছো কেন? কিছু হয়েছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি লেট করে এসেছি দেখে আমার হাঁসের বাচ্চা রাগ করছে। রাগ করে না সোনা, আমি ইচ্ছে করে লেট করি নাই। আজকে একটাও গাড়ি পাইনি, এই জন্য লেট হয়ে গেছে। কালকে থেকে আর লেট হবে না। এসো এবার খাবার খেতে এসো। আমি খাবো না। কেন? এমনি খাবো না। বাবা, আমার হাঁসের বাচ্চা তো খুব রাগ করছে। হ্যাঁ রাগ করছি তো, অনেক রাগ করছি, কিন্তু তুমি দেরি করে আসছো এই জন্য না। তাহলে কিসের জন্য? তুমি আজকে দুপুরে আমাকে খাবার খাওয়াই দেওয়ার জন্য আসোনি কেন? বাড়িওয়ালা আঙ্কেল তো বললো তুমি তার সাথে খাবার খাবে, এই জন্য আসিনি। বাড়িওয়ালা আঙ্কেল বললো তুমি আসলে না। তুমি জানো না তুমি না খাইয়ে দিলে আমি খাই না? এর মানে তুমি আজকে দুপুরে খাওনি? না খাইনি। কি বল, আজকে সারাদিন তুমি না খাওয়া ছিলে? হ্যাঁ ছিলাম তো, তাতে তোমার কি? তোমার তো সবার আগে গুরুত্ব হচ্ছে তোমার কাজ, তারপরে আমি। এটা কোনো কথা বললে তুমি? আমার কাছে সবার আগে আমার হাঁসের ছ ইম্পর্টেন্ট, তারপরে দুনিয়ার সব কিছু। তাহলে কেন আসলে না তুমি? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, আর ভুল করব না। এবারের মতো মাফ করে দাও। প্রমিস? প্রমিস। চলো তাহলে, ক্ষুধা লাগছে অনেক, পেটের ভিতরে হাতি কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে। হাতি কুটকুট করে কামড়ায় না ইঁদুর কুটকুট করে কামড়ায়? ওই তো, হাতি ইঁদুর সবকিছুতে কামড়াচ্ছে। অনেক ক্ষুধা লাগছে, চলো বউ তাড়াতাড়ি খাবার খাইয়ে দেবে। আচ্ছা চলো। এভাবেই মিষ্টি মিষ্টি মুহূর্ত নিয়ে কাজল আর ওর হাঁসের বাচ্চার দিন পার হতে থাকে। আজ বেশ কয়েকদিন যাবৎ একটা মেয়ে কাজলকে আর ওর হাঁসের বাচ্চাকে ফলো করছে, বিশেষ করে ওর হাঁসের বাচ্চাকে সব সময় চোখে রাখতেছে। যাই হোক, আজকে শুক্রবার থাকার কারণে কাজল অফিসে যায়নি, ও বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিল। এর মধ্যে ওর হাঁসের বাচ্চা ওর কাছে এসে বলে, বউ আজকে তো শুক্রবার, আমাকে নিয়ে ঘুরতে যাবে না? না জানেমান, আজকে আমার ভালো লাগতেছে না, অন্য কোনো দিন যাবো। অন্য কোনো দিন কেন যাব? আজকে তোমার ভালো কেন লাগতেছে না? আমার শরীরটা খারাপ লাগতেছে। তোমার শরীর কেন খারাপ লাগতেছে? তোমার কি হয়েছে বউ, তুমি ঠিক আছো? এত প্যারা নিও না, আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা তুমি যাও, রেডি হয়ে আসো, আমরা ঘুরতে যাব। সত্যি? থ্যাংক ইউ বউ। পাগল একটা। আমি পাগল নই, একদমই পাগল নও। তুমি মিষ্টি ছেলে, ভুল হয়ে গেছে আমার। এখন তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। এরপরেও খুশি মনে রেডি হতে চলে যায়, আর কাজল বিছানা থেকে উঠে ওষুধ বক্স থেকে একটা টাফনিল খেয়ে নেয়। এরপরে দেয়ালের সাথে মাথাটাকে হেলান দিয়ে চোখটা বন্ধ করে। এর মধ্যে ওদের দরজায় কেউ নক করে। কাজল গিয়ে দরজা খুলে দেখে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ওকে দেখে বলে, তোমার নাম কি কাজল? জি আমার নাম কাজল, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম পার্ক বুগাম, আমি জিমিনের বাবা। জিমিনের বাবা? কোন জিমিনের বাবা? তোমার সাথে যে ছেলেটা থাকে ওই ছেলেটার নাম জিমিন, পার্ক জিমিন, আর আমি ওর বাবা পার্ক বুগাম। জি জি, আপনি ওর বাবা? হ্যাঁ আমি ওর বাবা। ও আচ্ছা, ভিতরে আসুন, ভিতরে এসে বসুন। এরপর ভদ্রলোকটা ভিতরে এসে বসে আর কাজলকে জিমিনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে। 11 মাস আগে জিমিন একটা বিজনেসের কাজে ইটালি যাচ্ছিল, আর তখন ওর প্লেন ক্র্যাশ করে। ও কোনো রকমের প্যারাশুট দিয়ে নিচে নেমে আসে, কিন্তু ওই দিন অতিরিক্ত ঝড় বন্যা হওয়ার কারণে ও প্যারাশুট থেকে পড়ে গিয়ে কাজলের ঘরের চাল ভেঙে কাজলের বিছানার উপরে পড়ে। অতিরিক্ত বৃষ্টি আর বজ্রপাত হওয়ার কারণে কাজল ওই দিন টের পায়নি যে জিমিন ওর খাটে এসে পড়েছে। ওই দিনের পর থেকে পার্ক বুগাম সাহেব জিমিনকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। কয়েকদিন আগে যে মেয়েটা জিমিনকে আর কাজলকে ফলো করছিল, সেই মেয়েটা হলো আয়ু। আয়ু গিয়ে বুগামকে জিমিনের সন্ধান দিয়েছে।
জিমিনের খবর পাওয়া মাত্রই বুগাম আর 1 সেকেন্ডও দেরি করে না, সোজা কাজলের বাসায় চলে আসে। কাজল বুগামের সাথে কথা বলতেছিল, এর মধ্যেই রুমে প্রবেশ করে আয়ু। আয়ু কাজলের কাছে নিজের পরিচয় দেয় যে ও জিমিনের ওয়াইফ। এই কথা শুনে কাজলের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। এই মেয়ে সব কি বলছে? ও ঠিক শুনতেছে তো? ওর হাঁসের বাচ্চা অন্য একটা মেয়ের হাজবেন্ড? না না না, এটা হতে পারে না। ওর হাঁসের বাচ্চা শুধু ওর, একান্তই ওর। ওর হাঁসের বাচ্চার মুখে বারবার বউ ডাক শোনার অধিকার একমাত্র ওর রয়েছে, এছাড়া অন্য কারো নেই। ও আমতো আমতো করে বলে, আপনি আপনি মিথ্যে বলছেন। ও আপনার না, ও আপনার হতে পারে না। ও আমার, ও শুধুমাত্র আমার। কি? ও তোমার? কয়েক মাস তোমার কাছে থাকার কারণে ও তোমার হয়ে গেল? ও আমার বিয়ে করার স্বামী, আমার বাচ্চার বাবাও। কি সব বলছেন আপনি? ও আপনার বাচ্চার বাবা মানে? বাচ্চার বাবা মানে বুঝো না তুমি? ছোট খুকি নাকি? আয়ু, কথা সুন্দর করে বলো, এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে কথা বলবো আঙ্কেল? দেখো না ছোট লোক মেয়েটা কি বলতেছে। আয়ু, শাট আপ। দেখো মামনি, আমি বুঝতে পারতেছি তোমার মনের অবস্থা, কিন্তু বাস্তবতা মেনে নাও, এটাই সত্য। আয়ু জিমিনের ওয়াইফ। না আঙ্কেল, এটা হতে পারে না। ও আমার, আমার হাঁসের বাচ্চা শুধু আমার। ও কি করে অন্য কারো হাজবেন্ড হতে পারে? অন্য কোনো বাচ্চার বাবা কি করে হতে পারে ও? তুমি একটু বোঝার চেষ্টা করো। জিমিন আর আয়ুর যদি কোনো বাচ্চা না থাকতো তাহলে আমি তোমাদের সম্পর্ক নিয়ে একটু ভেবে দেখতাম, কিন্তু ওদের একটা ফুটফুটে বাচ্চা আছে। তুমি একটু এই বাচ্চাটার কথা ভাবো। আর তাছাড়া জিমিনের স্মৃতি নেই, তাইও তোমার সাথে আছে। তোমাকে হয়তো বা ভালোবাসে, কিন্তু জিমিনের স্মৃতি ফিরে আসলেও তোমাকে ভালোবাসবে না, ও তোমার সাথে থাকবে না। জিমিনের জীবন জুড়ে শুধু আয়ু, সেখানে তোমার কোনো অস্তিত্ব নেই। একটু বোঝার চেষ্টা করো মামুনি, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার ছেলেটাকে দিয়ে দাও। জোর করে আমার ছেলেটাকে তোমার কাছে রেখো না। প্লিজ আঙ্কেল, এভাবে বলবেন না। আপনি আমার বাবার বয়সী, আপনাকে আমার সামনে হাত জোর করা অবস্থা মানায় না। আর আপনি ঠিকই বলেছেন, জিমিনের জীবনে আমার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমার হাঁসের বাচ্চার জীবনে শুধু আমার অস্তিত্বই রয়েছে। আমি ছাড়া ওর জীবনে আর কেউ নেই। তবে আফসোসের বিষয় এই যে আমার হাঁসের বাচ্চা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তেও আবার জিমিন হয়ে যেতে পারে, আর তখন ওর জীবনে আমার কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের কোনো স্মৃতি ওর মনে থাকবে না, সব ভুলে যাবে। আপনার ছেলেকে আপনি নিয়ে যান, আমি বাধা দেব না। আমি বাধা দেব না, আমার সেই অধিকারই নেই। গুড গার্ল, বুঝতে পেরেছ। তাহলে বলো আমার হাজবেন্ড কোথায়? আপনার আপনার হাজবেন্ড ওর রুমে রেডি হচ্ছে, ঘুরতে যাওয়ার কথা ছিল তো, এই জন্য। ও আচ্ছা, এবার তাহলে ওকে ডেকে দাও। জি, আপনারা বসুন, আমি ওকে ডেকে আনছি। শুনো মা, জিমিনের তো এখন স্মৃতি নেই, এর মানে ও আমাদের চিনবে না, তাহলে ওকে একটু। বলা লাগবে না আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আমি ওকে ভালোভাবে বুঝিয়ে তারপর আপনাদের কাছে আনবো, চিন্তা করবেন না। এরপরে কাজল জিমিনের রুমে যায়, গিয়ে দেখে জিমিন এখনো রেডি হচ্ছে। শার্ট উল্টো পরে উল্টাপাল্টা বুদাম লাগিয়েছে, এক পায়ের জুতা আর এক পায়ে পড়েছে। জিমিন কাজলকে দেখে বাচ্চাদের মতো করে বলে, বউ দেখো না, এখনো রেডি হতে পারিনি, আমাকে একটু রেডি করিয়ে দাও না। আর বাহিরে কে এসেছে? কত চিল্লাচিল্লি শব্দ শুনলাম, রেডি হতে পারছি না বলে যেতে পারলাম না দেখতে। কে এসেছে? কাজল জিমিনের কাছে এসে ওর শার্ট ঠিক করে দেয়। এরপর ওর চোখের দিকে তাকিয়ে মনের কষ্ট লুকিয়ে ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি এনে বলে, তোমার বাবা এসেছে। আমার বাবা? কোন বাবা? কিসের বাবা? কোথা থেকে এসেছে? কিভাবে এসেছে? একটা মাত্র শব্দে এত প্রশ্ন? সরি, আর বলবো না। বলো, আজকে তোমার যত ইচ্ছে তত প্রশ্ন করো, যত ইচ্ছে তত কথা বলো। আমি তোমায় আজকে একটুও বকবো না, একটুও বিরক্ত হব না। তুমি প্রাণ ভরে কথা বলো আমার সাথে, আর আমি মুগ্ধ নয়নে তোমায় দেখব। কি হয়েছে বউ তোমার? তুমি কান্না করতেছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? আমাকে বলো, আমি ওর নাক ফাটিয়ে দেবো। কেউ কিচ্ছু বলেনি। কার এত বড় সাহস যে হাঁসের বাচ্চার বউকে কিছু বলবে? হ্যাঁ তাই তো, কিন্তু তাহলে তুমি কান্না করছো কেন? কই, এমনি কান্না করছি না। আচ্ছা একটা কথা শোনো, তুমি এখন তোমার বাবার সাথে তার বাসায় যাবে, ঠিক আছে? না, আমি কোনো বাবা ঠাবার সাথে তার বাসায় যেতে পারবো না, আমি তোমার সাথে থাকবো। আমি তোমাকে ছাড়া একা একা থাকতে পারি নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছাড়া একা একা থাকতে হবে? আমিও তো যাব। ও তাই বলো, তাহলে যাব আমি, কোনো সমস্যা নেই। গুড বয়, তবে তুমি এখন যাও, আমি পরে যাব। পরে কেন যাবে? আমার অফিসে একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করে তারপরে যাব। তাহলে আমিও পরে যাব। এমন করে না, তুমি না আমার লক্ষ্মী জামাই, আমি তো একটু পরেই চলে আসবো। তুমি এখন যাও ওদের সাথে। সত্যি আসবে তো? আসবো, প্রমিস? প্রমিস। এরপরে জিমিন ওদের সাথে চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে ও কাজলকে বারবার বলে যায় যে ওর কাছে যেন তাড়াতাড়ি ফিরে আসে। কাজল কোনো কথা বলে না, শুধু মাথা উপর নিচে নাড়িয়ে জিমিনকে হাসি মুখে বিদায় দেয়। জিমিন চলে যাওয়ার পরে কাজল দরজা জানলা বন্ধ করে চিৎকার করে কান্না করে। এই মেয়েটা খুব ছোটবেলা বাবা মাকে হারিয়েছে, এরপরে আত্মীয় স্বজনরা ওকে এতিমখানায় রেখে আসে।
ওইখানেই খুব কষ্ট করে বড় হয়। এতিম বলে কেউ কখনো ওর সাথে মিশতে চাইতো না। ওই এতিমখানা 2-1টা বাচ্চা কাচ্চা ছাড়া, কিন্তু শুধুমাত্র আরোহী ওর সাথে মিশতো। তাও তেমন মিশতে পারতো না, ওর পরিবার ওকে মিশতে দিত না। সারাটা জীবন মেয়েটা পার করেছে একাকিত্বর সাথে। ওর এই একাকিত্ব জীবনে জিমিন এসেছিল আশীর্বাদ স্বরূপ হয়ে, কিন্তু সে জিমিনও আজকে হারিয়ে গেল। ওর বেলাতে নিয়তি কেন এত ভয়ঙ্কর হয়, কেন এত কঠোর হয়? অন্য সবার বেলা তো নিয়তি খুব ভালো থাকে, শুধু ওর বেলাতেই কেন এত পাষাণ হয়? শুধু ওর কাছ থেকেই কেন সবকিছু কেড়ে নেয়? অন্যদিকে কাজল না যাওয়ার কারণে জিমিন পাগলামি শুরু করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, চিৎকার করে কান্নাকাটি করে, আর সারাদিন নিজেকে রুমে বন্দি করে রাখে। কাগজে, দেয়ালে, টেবিলে, রুমের সব জায়গাতে শুধু কাজলের নাম লিখে রাখে, আর প্রচুর কান্না করে। তুমি আমাকে প্রমিস করেছিলে বউ তুমি আসবে, কিন্তু তুমি তো আসলে না। কতদিন হয়ে গেল, তুমি কখন আসবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ বউ তাড়াতাড়ি চলে আসো। কামিং স্যার। ইয়েস কামিং। তো তুমি, আপনি কি আমাকে চিনেন? না, চিনি না। তাহলে এরকম করলেন? ওই এমনি এমনি। আচ্ছা, আমি তাহলে আসতেছি মানে কোথায় যাচ্ছেন? আমি তো এখন আপনার ইন্টারভিউ শুরুই করিনি, আর এর মধ্যেই চলে যাওয়ার কথা বলছেন। জি মানে আমি একটু পরে আসতেছি। আসবেন তো? জি আসবো। প্রমিস? কি প্রমিস? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি, আপনি তো সেই মেয়ে যে প্রমিস করে প্রমিস রাখতে জানেন না। আপনি এই কথা আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। এখানে আপনি আর আমি ছাড়া তো কেউ নেই। আপনি কিসের প্রমিসের কথা বলছেন? ভুলে যাওয়ার কথা তো আমার। তুমি কি করে ভুলে গেলে বউ? প্রমিস করেছিলে না আমার কাছে আসবে, কিন্তু কেন আসোনি? তুমি জানো প্রতিদিন আমি চাতক পাখির মতো অপেক্ষা করতাম তোমার জন্য। এই বুঝি তুমি এলে? জানো আমার বুকের বাম পাশটা সব সময় ব্যথা করতো। তোমার শূন্যতা আমাকে কোনো কিছু দিয়ে পূর্ণ করতে পারেনি। এই কয়েকটা বছর আমার কাছে কয়েকটা যুগের মতো মনে হয়েছে। তোমার কি এই কয়েক বছরে আমার কথা একটু মনে পড়েনি? মনে হয়নি একটু হাসির বাচ্চাটাকে দেখি? বলো না বউ, একটু মনে হয়নি? তো তোমার আমার কথা মনে আছে? তুমি কি ভুলে যাওয়ার মতো মেয়ে যে তোমার কথা মনে থাকবে না? বউ, আমাকে তোমার বাসায় নিবে? না। কেন? কারণ তোমার বউ বাচ্চা আছে। আমার বাচ্চা নেই, তবে বউ আছে। আর যদি পারজিমিনের কথা বলো, তাহলে বলবো সে সম্পূর্ণ সিঙ্গেল, তার কোনো বউও নেই, বাচ্চাও নেই। তাহলে আয়ু? ও, ওই 3rd ক্লাস মহিলার কথা বলতেছো? ওই বেটি বহু বছর আগে আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু যখন আমি জানতে পারি তার ক্যারেক্টার ঢিলা, তখন আমি ব্রেকআপ করে নিই। আর ব্রেকআপের পরপরই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই পাবলিকলি কেউ জানতো না যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমার অ্যাক্সিডেন্টের পরে সে ভেবেছিল যে আমি হয়তোবা মারা গেছি, তাই অন্যের সাথে লটর পটর করে যে বাচ্চাটা হয় সে বাচ্চাটা আমার নামে চালিয়ে দেয়। আর আমার শ্রদ্ধেয় পিতা যেন সেটা বিশ্বাস করে নেয়। এরকম কেন করে? কারণ আমার আব্বাজানের সম্পদের জন্য। তার সম্পদের একমাত্র উত্তরাধিকারী আমি, আর আমার সম্পদের উত্তরাধিকারী আমার সন্তান হবে। এই জন্য সে অন্যের সন্তান নিয়ে আমার পরিচয় দেয়, যাতে ফিরি ফিরি সম্পদ পায়। তবে বেচারির ভাগ্যটা দেখো, সম্পদ তো পেলই না, সাথে ওই লটর পটর করে যে বাচ্চাটা হয়েছে সেটাও পেল না। কারণ প্রতারণার মামলায় আমার পিতা জানুকে জেলে পাঠিয়ে দিয়েছে, আর এই কারণে ওর লটর পটর বয়ফ্রেন্ড তার বাচ্চা নিয়ে যায়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তা বউ, তোমার হাঁসের বাচ্চাকে কি তোমার সাথে এখন তোমার বাসায় নিবে, নাকি পারজিমিনের বউ হয়ে তার বাসায় যাবে? হাঁসের বাচ্চার বউ হয়ে পারজিমিনের বাসায় যাব। ভেবে বলছো তো বউ? কারণ পারজিমিনের বাসায় গেলে কিন্তু পারজিমিন হাঁসের বাচ্চার মতো তোমার সাথে সারা রাত গল্প করবে না। সে কিন্তু তোমার সাথে ইটিস পিটিস 420 করে ফেলবে, তখন আবার তার দোষ দিতে পারবে না। আমার হাঁসের বাচ্চা তো দেখছি বেশ মাসুদ। না, তোমার হাঁসের বাচ্চা মাসুদ না, ওইটা মাসুমই আছে। মাসুদ হলো পারজিমিন, শুধু মাসুদ না, প্রো ম্যাক্স মাসুদ। তাই নাকি? সন্দেহ আছে কিছুটা। তাহলে একবার বিয়ে করে দেখো, কথা দিলাম প্রথম রাত্রি সব সন্দেহ দূর করে দেব। তাহলে তো বিয়ে করে দেখতে হয়। ও জানেমান, তোমার এই কথাটার অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ। চলো যান কাজী অফিসে, এরপরে বাসর ঘরে। তারপরে প্রমাণ করে দেব তুমি কি পরিমাণে মাসুদ জামাই পেয়েছো।